হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরেকটি এক্সপ্লেনেশনে আপনাদের সবাইকে স্বাগতম। বিয়ে মানেই কি একজন মেয়ের নিজের ইচ্ছা অনিচ্ছার সমাপ্তি? বিয়ের পর কি তার না শব্দটার আর কোনো মূল্য থাকে না? যদি স্বামী তার স্ত্রীর অনুভূতি, কষ্ট কিংবা সম্মতির কোনো গুরুত্বই না দেয়, তাহলে সেই সম্পর্ককে কি সত্যি ভালোবাসার সম্পর্ক বলা যায়? আজকের গল্পটি ঠিক এমনই এক কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। এমন একটি গল্প যা শুধু মেয়েদের নয়, প্রতিটি ছেলে এবং মেয়ের দেখা উচিত। গল্পের শুরু হয় লখনৌ শহরে, যেখানে আমরা দেখতে পাই অরুণ নামের একজন যুবককে কয়েকজন ছেলে মারধর করছে। ঘটনাটি দেখে তার ভাবি কমলেশ ছুটে আসে এবং ছেলেগুলোর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। কিন্তু কমলেশের শ্বশুর ভ্রমর তাকে থামিয়ে দিয়ে বলে, আগে এটা তো জানো দোষটা আসলে কার ছিল। কিন্তু কমলেশের বিশ্বাস ছিল অটুট। সে দৃঢ়ভাবে বলে, আমার অরুণ কখনো ভুল করতে পারে না। এরপর কয়েক বছর কেটে যায়। এবার পুরো পরিবার অরুণের জন্য মেয়ে দেখতে বের হয়। গাড়িতে যেতে যেতে কমলেশের শাশুড়ি জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় মেয়েটা কেমন হবে? কমলেশ হেসে উত্তর দেয়, যদি ধর্মভীরু আর সংসারী হয় তাহলে আজই বিয়ের তারিখ ঠিক করে আসবো। সেখানেই তাদের পরিচয় হয় পূজার সঙ্গে। এডুকেটেড, আত্মবিশ্বাসী আর প্রাণবন্ত একটি মেয়ে। সে সবাইকে ইংরেজি গানও গেয়ে শোনায়। পরিবারের প্রায় সবাই তাকে পছন্দ করে। তবে কমলেশের মনে কোথাও একটা দ্বিধা থেকে যায়। ঠিক তখনই অরুণ তার ভাবির কাছে এসে বলে, ভাবি, আমি তো আপনার সবচেয়ে প্রিয় দেবর। প্লিজ আমার জন্য এই সম্পর্কটা মেনে নিন। অরুণের আবদার শেষ পর্যন্ত ফেলতে পারে না কমলেশ, আর খুব দ্রুতই তাদের আংটি বদলও হয়ে যায়। ফেরার পথে তারা এক বিশাল জ্যামে আটকে যায়। সামনে দেখা যায় একটি প্রতিবাদী মিছিল চলছে। কৌতূহল হয়ে কমলেশ জানতে চায় বিষয়টা কি। সেখানে থাকা সোনিয়া নামের একটি মেয়ে জানায়, আমরা মানুষের অধিকারের জন্য আন্দোলন করছি। কথাটা শুনে কমলেশ অবাক হয়ে যায়, কিন্তু আরো বড় ধাক্কা তার জন্য অপেক্ষা করছিল। কারণ কিছুক্ষণ পর সে দেখতে পায় সেই মিছিলের মাঝেই দাঁড়িয়ে আছে পূজা। এটা দেখেই কমলেশ রেগে আগুন হয়ে যায়। সে পূজাকে সেখান থেকে টেনে নিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছিলে? তুমিও কি এসবের সঙ্গে জড়িত? পূজা হেসে উত্তর দেয়, না ভাবি, আমি শুধু তাদের সমর্থন জানাতে এসেছি। যাদের সঙ্গে অন্যায় হয় তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। কিন্তু কমলেশের চোখে বিষয়টা এত সহজ ছিল না। সে কঠিন গলায় বলে, আমরা একটা বউ খুঁজতে এসেছি, কোনো আন্দোলনকারী না। কমলেশের কথাগুলো শুনে পূজা বেশ অবাক হয়ে যায়। সে শান্তভাবে জিজ্ঞেস করে, আপনার কি সত্যি ধারণা আছে এই পৃথিবীতে কত ধরনের মানুষ আর কত ধরনের সমস্যার মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে? কিন্তু কমলেশের চিন্তাধারা ছিল একেবারেই আলাদা। তার মতে একটি মেয়ের সবচেয়ে বড় পরিচয় হলো সে কতটা ভালোভাবে সংসার সামলাতে পারে। সে পূজাকে বলে, মেয়েদের জীবনের আসল দায়িত্ব হলো নিজের পরিবারকে দেখাশোনা করা, রান্না বান্না করা, সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখা। এরপর কমলেশ পূজাকে ক্ষমা চাইতে বলে, কিন্তু পূজা কোনো ভুল করেনি। সে ক্ষমা চাইতে অস্বীকার করে। আর ঠিক তখনই রাগের মাথায় কমলেশ পূজার আঙুল থেকে এঙ্গেজমেন্টের রিং খুলে নিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে ফিরে আসার পর পুরো পরিবার কমলেশের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। সবাই মনে করতে থাকে এত সুন্দর একটি সম্পর্ক শুধুমাত্র তার একগুঁয়েমির কারণেই ভেঙে যেতে বসেছে। এমনকি তার স্বামী বিনয়ও তাকে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে অরুণও তার প্রিয় ভাবিকে বুঝিয়ে আবার সম্পর্কটা ঠিক করার চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় পূজা নিজেই সেখানে চলে আসে। সে আলাদা করে কমলেশের সঙ্গে কথা বলতে চায়। পূজা তখন জানায়, কমলেশ চলে যাওয়ার কিছুক্ষণ পর তার বাবার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল। যদিও পরে ডাক্তার বলেছিলেন সেটা হার্ট অ্যাটাক নয়, সাধারণত গ্যাসের সমস্যা ছিল। তবুও তার বাবা মনে করছিল মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার ধাক্কাতেই এমনটা হয়েছে। এরপর পূজা আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে। সে জানায় সে ওই মিছিলে গিয়েছিল কোনো বিশেষ গোষ্ঠীর সদস্য হিসেবে নয়, বরং যাদের সঙ্গে অন্যায় হয়, যারা নিজের হয়ে কথা বলতে পারে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য। এই কথাগুলো কমলেশকে ভাবিয়ে তোলে। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি ভালো মন্দ বুঝতে একটু সময় নিই, কিন্তু একবার যদি বুঝতে পারি কোনটা সত্য আর কোনটা ন্যায়, তাহলে তার জন্য শেষ পর্যন্ত লড়তে পারি। অবশেষে ভুল বোঝাবুঝির অবসান হয়। সবার সামনে আবারও পূজার হাতে রিং পরিয়ে দেয় কমলেশ। এরপর খুব ধুমধাম করেই সম্পন্ন হয় অরুণ আর পূজার বিয়ে। কিন্তু বিয়ের রাতে শুরু হতে চলছিল পূজার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। বাসর রাতে পূজার শরীর একদমই ভালো ছিল না। সারাদিনের ক্লান্তি আর অসুস্থতার কারণে সে ওষুধও খেয়েছিল। তাই সে অরুণকে অনুরোধ করে বলে, আজ আমার শরীরটা খুব খারাপ,
আমরা কি আজ একটু বিশ্রাম নিতে পারি? আমি কাল ঠিক হয়ে যাব। যে কোনো ভালোবাসার সম্পর্কে এই কথাটা শোনার পর একজন সঙ্গীর বোঝার কথা, কিন্তু অরুণ সেটা বোঝেনি। সে পূজার অনুরোধ, অস্বস্তি আর না বলার কোনো গুরুত্বই দেয়নি। নিজের ইচ্ছাকে সে সবচেয়ে বড় মনে করেছিল, আর সেই রাতেই জোর করে পূজার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ঘটনার পর ভেঙে পড়া পূজা কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার সঙ্গে জোর করেছো। কিন্তু তার কষ্ট বোঝার বদলে অরুণ উল্টো রেগে যায়। সে ব্যঙ্গ করে বলে, তাহলে যাও, সবাইকে গিয়ে বলো। এই কথা বলে সে পূজাকে ঘর থেকে বের করে দেয়। চোখে পানি নিয়ে পূজা বাইরে আসে। তার মনে হচ্ছিল সে যদি সবাইকে সত্যটা বলে তাহলে কি হবে। ঠিক তখনই সে দেখতে পায় বাড়ির কয়েকজন মহিলা গল্প করছে। তাদের মধ্যে কমলেশ বলে, মেয়েরা হয়তো অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের জীবন নিয়ে মানুষের তামাশা সহ্য করতে পারে না। কথাটা শুনে পূজা থেমে যায়। সে আর কাউকে কিছু বলতে পারে না। চুপচাপ আবার নিজের ঘরে ফিরে আসে। আর সেদিন থেকেই শুরু হয় তার নীরব কষ্টের জীবন। ঘরে ফিরে আসার পর অরুণ পূজার দিকে তাকে জিজ্ঞেস করে, তুমি কি ভাবি বা বাড়ির কাউকে কিছু বলেছো? পূজার নিচের দিকে তাকে শান্ত গলায় বলে, না। কথাটা শুনে অরুণ স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে, এটাই তোমার প্রথম ভুল ছিল। সামনে আর কখনো এমন করার চেষ্টা করবে না। পূজার মনে হচ্ছিল সে যেন কোনো মানুষ নয়, বরং এমন একজন বন্দী যার নিজের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। অন্যদিকে বাড়ির আরেকটি ঘরে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি দৃশ্য দেখতে পাই। বিনয় নিজের ছোট মেয়েকে দাদির ঘরে ঘুমাতে পাঠিয়ে দেয়। তারপর সে কমলেশের পাশে বসে মৃদু হাসি দিয়ে বলে, আজ সারাদিন অনেক কাজ করেছো, নিশ্চয় খুব ক্লান্ত হয়ে গিয়েছো। এটা বলে সে নিজের হাত কমলেশের পা টিপে দিতে শুরু করে। কমলেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ এত যত্ন কেন? বিনয় হেসে বলে, পিঙ্কি সামনে করলে ও আবার পুরো বাড়িতে বলে বেড়াতো, তাই ওকে আগে দাদির ঘরে পাঠিয়ে দিলাম। কথাটা শুনে কমলেশও হেসে ওঠে। এই ছোট ছোট মুহূর্তগুলোই বুঝিয়ে দিচ্ছিল তাদের সম্পর্কটা শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, বরং বন্ধুত্ব আর পারস্পরিক সম্মানেরও, যেখানে একজন আরেকজনের অনুভূতির মূল্য দেয়। কিন্তু পূজার জীবনে ঠিক তার উল্টোটা ঘটছিল। পরদিন সকালে গোসল শেষে ছাদে এসে কমলেশ হঠাৎ একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। ছাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে পূজা। মেয়েটার মুখে কোনো হাসি নেই, চোখে মুখে শুধু অসহায়তা আর কষ্ট। দৃশ্যটা দেখে কমলেশ ভয় পেয়ে যায়। সে দ্রুত পূজার কাছে যেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কথাটা শুনে পূজার চোখ ভিজে ওঠে। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি আমার বাড়িতে যেতে চাই। এটুকু বলে সে কান্নায় ভেঙে পড়ে। কমলেশ বুঝতে পারে হয়তো তার বাবা মার কথা অনেক বেশি মনে পড়ছে। সে আর বেশি প্রশ্ন না করে বলে, ঠিক আছে, সবাই এখনো ঘুমিয়ে আছে, তুমি প্রস্তুত হয়ে নাও, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। কিছুক্ষণ পর পূজা তৈরি হয়ে আসে, আর কমলেশ নিজেই তাকে নিয়ে যায় তার মায়ের বাড়িতে। বাড়িতে পৌঁছানোর পর আর নিজেকে সামলাতে পারে না পূজা। সে কান্না করতে করতে নিজের মাকে সবকিছু খুলে বলে, প্রথম রাত থেকে শুরু করে অরুণের প্রতিটা আচরণের কথা। সে বলে কিভাবে তার নাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, কিভাবে তাকে জোর করা হয়েছিল। পূজা ভেবেছিল হয়তো তার মা তাকে বুঝবে, হয়তো তাকে জড়িয়ে ধরে বলবে, তোমার সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। তার মা জিজ্ঞেস করে, তুমি তাকে কি বলেছিলে? পূজা বলে, আমি না বলেছিলাম। কথাটা শুনে তার মা বলে, না বলেছিলে মানে? সে তো তোমার স্বামী, এসব তো করতেই হবে। পূজা হতভম্ব হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, কিন্তু মা, এটা তো অন্যায়। কিন্তু তার মা বিষয়টাকে স্বাভাবিক বলেই ধরে নেয়। তিনি বলে, শুধু তোমার সঙ্গেই এমন হয়নি, সব মেয়েকে এইসব মানিয়ে নিতে হয়। এই কথাগুলো পূজার বুকের ভিতর আরো বড় আঘাত হয়ে লাগে, কারণ বাইরের পৃথিবী না বুঝলেও সে অন্তত নিজের মায়ের কাছ থেকে সাপোর্ট আশা করেছিল। এমনকি তার মা হুমকি দিয়ে বলে, এখনই শ্বশুরবাড়ি ফিরে যাও, নইলে আমার মরা মুখ দেখবে। তখন পূজা বুঝে যায় তার কষ্ট কেউ শুনতে চায় না, সবাই শুধু চায় সে চুপচাপ সহ্য করে যাক। অবশেষে শ্বশুর বাড়িতে ফেরার জন্য বের হলেও মাঝপথে ওয়াশরুমে যাওয়ার অজুহাত দেয় সে। তারপর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন পূজা আর ফিরে আসে না, তখন কমলেশ বিষয়টা বুঝতে পারে। সে দ্রুত বাড়িতে ফিরে সবাইকে জানায়, আর মুহূর্তের মধ্যেই পুরো পরিবার ছড়িয়ে পড়ে পূজাকে খুঁজতে খুঁজতে একসময় কমলেশের মনে পড়ে সোনিয়ার কথা। সেই মেয়েটি যার সঙ্গে তাদের পরিচয় হয়েছিল আন্দোলনের দিন। হয়তো পূজা তার কাছেই গেছে। এইভাবে তারা সোনিয়ার খোঁজে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সত্যি সোনিয়ার সঙ্গে দেখা হয়ে যায়। কমলেশ তাকে জিজ্ঞেস করে, পূজাকে কি কোথাও দেখেছো? সে বাড়ি থেকে হারিয়ে গিয়েছে। কথাটা শুনে সোনিয়াও চিন্তিত হয়ে পড়ে।
সে তাদের নিয়ে যায় একটি এনজিওতে, যেখানে বিভিন্ন সমস্যায় পড়া নারীরা সাহায্যের জন্য আসে। জায়গাটা দেখে কমলেশ অবাক হয়ে যায়। সে সোনিয়াকে জিজ্ঞেস করে এটা কেমন জায়গা। সোনিয়া উত্তর দেয়, যেসব মেয়েরা নিজের সমস্যার কথা কাউকে বলতে পারে না তারা এখানে এসে নির্ভয়ে সব বলতে পারে। এরপর সোনিয়া এমন কিছু ঘটনার কথা বলতে শুরু করে যা শুনে কমলেশ স্তব্ধ হয়ে যায়। সে বলে অনেক মেয়ে আছে যারা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু সমাজের ভয়ে মুখ খুলতে পারেনি। সব শুনে কমলেশ আবারও নিজের পুরনো ধারণার কথাই বলে, তাই তো বলি মেয়েদের বাড়িতেই থাকা উচিত, বাইরে এত বিপদ। কিন্তু সোনিয়া সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন ছুড়ে দেয়। সে বলে আর যদি নিজের বাড়িটাই নিরাপদ না হয় তখন কি করবে? কথাটা শুনে কমলেশ একদম চুপ হয়ে যায়, কারণ এই প্রশ্নের উত্তর তার কাছে সত্যিই ছিল না। এদিকে এনজিওর কর্মীরা খোঁজ নিয়ে জানায় পূজা সেখানে আসেনি, তাই আবারও সবাই তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে খবর আসে পূজাকে পাওয়া গিয়েছে। খবর পেয়ে সবাই দ্রুত সেখানে পৌঁছায়। কমলেশ স্কুটি পার্ক করছিল, আর সেই সুযোগে সোনিয়া পূজার পাশে গিয়ে বসে। সে খুব নরম গলায় বলে, তোমার সঙ্গে যাই ঘটুক না কেন তুমি আমাকে বলতে পারো। তারপর আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে, মেয়েরা মেয়েদের শত্রু নয়, মেয়েরাই মেয়েদের শক্তি। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় কমলেশ। সোনিয়া বুঝতে পারে এখন পূজার কথা বলার জন্য সবচেয়ে উপযুক্ত মানুষ কমলেশই, তাই সে সেখান থেকে সরে যায়। কমলেশ পূজার সামনে বসে, তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তুমি পালিয়ে গেলে কেন? অনেকক্ষণ চুপ থাকার পর অবশেষে পূজা মুখ খুলে, চোখ ভরা পানি নিয়ে সে বলে, অরুণ আমার সঙ্গে জোর করেছে। কথাটা শুনেই কমলেশ যেন বিশ্বাসই করতে পারে না। যে ছেলেকে সে নিজের সন্তানের মতো বড় করেছে, যার চরিত্র নিয়ে সে সবসময় গর্ব করেছে, তার বিরুদ্ধে এমন অভিযোগ। রাগ, অবিশ্বাস আর ধাক্কা সব মিলিয়ে মুহূর্তের মধ্যেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কমলেশ। সে সজোরে পূজার গালে একটি থাপ্পড় মেরে বসে, তারপর চিৎকার করে বলে, আমার অরুণ এমন কাজ করতেই পারে না। পূজা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তার কান্নাও তখন কমলেশের বিশ্বাস ভাঙতে পারে না। অবশেষে পূজাকে নিয়ে আবার বাড়িতে ফিরে আসে সবাই। তবে বাড়ি ফেরার পরও কমলেশের মনের ভিতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করতে থাকে। সে নিজের স্বামী বিনয়কে ডেকে আলাদা করে একটি প্রশ্ন করে, কলেজে পড়ার সময় অরুণের মারামারি নিয়ে যে কথা শুনেছিলাম সেটা আসলে কি ছিল? বিনয় বিষয়টাকে খুব সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কমলেশের মন ততক্ষণে সন্দেহে ভরে গিয়েছে। সে ধীর গলায় বলে, আমি ওকে নিজের সন্তানের মতো বড় করেছি, তাকে শিক্ষা দিয়েছি, মানুষ বানিয়েছি। যদি সত্যি ও ভুল করে থাকে তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। অন্যদিকে এইসব ঘটনার মাঝে অরুণ আর পূজা হানিমুনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে হানিমুনে যাওয়ার পরও পূজার জীবনে কোনো পরিবর্তন আসে না। বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল তারা নতুন বিয়ে করা একটি সুখী দম্পতি, কিন্তু বাস্তবে পূজা প্রতিটি মুহূর্তে ভয়ের মধ্যেই কাটাচ্ছিল। অন্যদিকে বাড়িতে একদিন পিঙ্কি ছাদে খেলছিল। সে কমলেশকে জিজ্ঞেস করে, মা এআই কি? কমলেশ উত্তর দিতে পারে না। তখন পাশের বাড়ির এক মহিলা বলে, কম্পিউটার যখন মানুষের মতো নিজে নিজে চিন্তা করে কাজ করতে পারে তখন তাকে বলে এআই। পিঙ্কি অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এত কিছু জানলেন কিভাবে? মহিলাটি হেসে উত্তর দেয়, পত্রিকায় প্রথম পাতায় পড়েছিলাম। এই ছোট্ট ঘটনাটা কমলেশকে ভাবিয়ে তোলে, কারণ সে হঠাৎ বুঝতে শুরু করেছে পৃথিবী শুধু রান্নাঘর আর সংসারের মধ্যে সীমাবদ্ধ নয়। এরপর থেকে সে নিয়মিত পত্রিকার প্রথম পাতা পড়তে শুরু করত। তার সুযোগ পেলেই সোনিয়ার এনজিওতে যেতে থাকে, যেখানে গিয়ে সে বিভিন্ন নারীর গল্প শোনে। কেউ বছরের পর বছর নির্যাতন সহ্য করেছে, কেউ নিজের কষ্ট কাউকে বলতেই পারেনি। একদিন কমলেশ এনজিওর প্রধান মহিলার কাছে গিয়ে প্রশ্ন করে। প্রশ্নটা ছিল খুবই সাধারণ, কিন্তু উত্তরটা তার পুরো চিন্তাধারা বদলে দেয়। সে জিজ্ঞেস করে, যদি কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গে সম্পর্ক করতে না চায়, তারপরও স্বামী জোর করে, তাহলে সেটা কি ভুল? মহিলাটি শান্তভাবে উত্তর দেয়, বিয়ে হয়ে গেছে মানেই কারো শরীরের ওপর অন্য কারো মালিকানা চলে যায় না। তিনি বলেন, ভালোবাসার সম্পর্কের জন্য দুজনের মানুষেরই সম্মতি প্রয়োজন। একজন রাজি না থাকলে সেটাকে জোর করাই বলা হয়। কমলেশ স্তব্ধ হয়ে যায়, কারণ এই কথাগুলো সে আগে কখনো ভাবেইনি। তবুও সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, কিন্তু যদি ছেলেটা ভালো পরিবারে হয়? মহিলাটি মৃদু হেসে উত্তর দেয়, প্রতিটি পরিবারই ভাবে তারা তাদের সন্তানকে ভালো শিক্ষা দিয়েছে, কিন্তু বাস্তবতা সবসময় তেমন হয় না। এই কথাগুলো কমলেশের মনে গভীর দাগ কেটে যায়। এদিকে হানিমুনে পূজা শেষ চেষ্টা হিসেবে অরুণকে বলে, আমরা কি নতুন করে শুরু করতে পারি? আগে বন্ধু হই, এরপর একে অপরকে বুঝি। অরুণ হাসি মুখে বলে, অবশ্যই।
কিন্তু তার কথার সঙ্গে কাজের কোনো মিল ছিল না। কিছুক্ষণ পর সে আবারও পূজার ইচ্ছাকে উপেক্ষা করে নিজের মতো আচরণ করতে থাকে। পূজার মনে হচ্ছিল তার কথা শোনার জন্য কেউ নেই, তার অনুভূতির কোনো মূল্য নেই। দিন যত যাচ্ছিল তার ভিতরে ভয় আর অসহায়তা ততই বাড়ছিল। হানিমুন শেষে বাড়ি ফেরার পর একদিন অরুণ আবার পূজার কাছে আসে, কিন্তু এবার পূজা কোনোভাবেই সেই পরিস্থিতির মুখোমুখি হতে চাইছিল না। সে বাথরুমে গিয়ে নিজেকে আটকে রাখে। অরুণ বাইরে থেকে বারবার ডাকতে লাগে। ভয়ে কাঁপতে কাঁপতে পূজা বলে, আমার পিরিয়ড শুরু হয়েছে। কিন্তু অরুণের আচরণ আরো অস্বস্তিকর হয়ে ওঠে। সে এমন কিছু কথা বলে যা শুনে পূজা বুঝতে পারে তার সামনে কোনো নিরাপদ পথ নেই। বাথরুমের মেঝেতে বসে কান্না করতে লাগে সে। তার মাথার ভিতর শুধু একটাই চিন্তা ঘুরছিল, এই মানুষটার হাত থেকে আমি কি বাঁচতে পারবো? চারদিকে তাকাতে তাকাতে হঠাৎ তার চোখে পড়ে একটি প্লেট। আর তখন হতাশা, ভয় আর অসহায়ত্ব মিলিয়ে সে এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে যা তার জীবনকেই বদলে দিতে চলেছিল। কিছুক্ষণ পর বাড়ির সবাই আতঙ্কিত হয়ে যায়। দ্রুত পূজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে গিয়ে যে সত্য প্রকাশ পেতে চলেছে সেটা শুধু কমলেশ নয়, পুরো পরিবারকেই নাড়িয়ে দেবে। হাসপাতালে পৌঁছানোর পর পুরো পরিবার ভীষণ আতঙ্কের মধ্যে পড়ে যায়। কেউ ঠিক বুঝতে পারছিল না হঠাৎ করে পূজার কি হয়েছে। খবর পেয়ে কমলেশও দ্রুত হাসপাতালে চলে আসে। হাসপাতালে ঢুকে সে অরুণকে জিজ্ঞেস করে কি হয়েছে পূজার। অরুণ বিষয়টা লুকানোর চেষ্টা করে। সে শুধু বলে, কিছু না, মেয়েদের যে সমস্যা হয় সেটাই হয়েছে। কিন্তু কমলেশের মনে তখনও অদ্ভুত একটি অস্বস্তি কাজ করছিল। সে সরাসরি ডাক্তারের কাছে যায়, আর সেখানেই সে এমন একটি সত্য জানতে পারে যা তার পৃথিবীটা বদলে দেয়। ডাক্তার তাকে জানায় পূজার কোনো স্বাভাবিক শারীরিক সমস্যা হয়নি, সে নিজেকে আঘাত করেছে। কথাটা শুনেই কমলেশের বুক কেঁপে ওঠে। সে বিশ্বাস করতে পারছিল না। কিছুক্ষণ পর বুদ্ধি করে সে পরিবারের সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর একা পূজার কেবিনে ঢোকে। পূজার পাশে বসে সে ধীরে ধীরে তার হাত ধরে। তারপর জিজ্ঞেস করে, সত্যি করে বলো, এসব কিভাবে হলো? পূজা কিছুক্ষণ চুপ থাকে, তারপর চোখের পানি মুছে বলে, আমি নিজেই করেছি। কমলেশ হতবাক হয়ে যায়। পূজা আবার বলে, আমি আর সহ্য করতে পারছিলাম না, আমি শুধু তার হাত থেকে বাঁচতে চেয়েছিলাম। এই কথাগুলো শুনে কমলেশের শরীর কেঁপে ওঠে, কারণ সে প্রথমবারের মতো বুঝতে পারে পূজা এতদিন মিথ্যে বলেনি, বরং সে সত্যি অসহায় ছিল। পূজা কাঁদতে কাঁদতে বলে, আপনার যদি এখনো মনে হয় আমি মিথ্যে বলছি তাহলে একবার নিজে করে দেখুন। কেউ শুধু অভিনয় করার জন্য এত বড় কষ্ট সহ্য করতে পারবে না। কথাগুলো কমলেশের হৃদয় তীরের মতো গিয়ে লাগে। সেদিন বাড়ি ফিরে সে বারবার পূজার কথা ভাবতে থাকে। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, একজন মানুষ কতটা কষ্ট পেলে নিজের শরীরকে এভাবে আঘাত করতে পারে। নিজের ঘরে বসে সে অনেকক্ষণ কান্না করে। তারপর প্রথমবারের মতো সে স্বীকার করে সে ভুল ছিল। পরদিন সকালে আবার হাসপাতালে যায় কমলেশ। এবার সে পূজার সামনে দাঁড়িয়ে বলে, ভালো মন্দ বুঝতে আমার একটু সময় লাগে, কিন্তু আমি এবার বুঝেছি, আর এবার যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তাদের কাউকেই ছাড়বো না। এই প্রথমবার পূজার অনুভব করে কেউ একজন অন্তত তার কথা বিশ্বাস করেছে। এদিকে কিছুক্ষণ পর অরুণ হাসপাতালে আসে। সে পূজাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু হাসপাতালের রিসেপশনে গিয়ে জানতে পারে পূজা সকালেই ছাড়পত্র পেয়ে চলে গিয়েছে। অরুণ এরপর ডাক্তারের কেবিনে যায়, আর সেখানেই তার জন্য অপেক্ষা করছিল আরো একটি ধাক্কা। ডাক্তার সবকিছু শুনে ক্ষুব্ধ হয়ে যান। তিনি সরাসরি অরুণকে বলেন, তোমার তো এখন জেলে থাকার কথা। তারপর তিনি পুরো ঘটনার কথা খুলে বলেন। প্রথমবারের মতো অরুণও বুঝতে পারে তার কাজের পরিণতি কতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কমলেশ পূজাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সেখানে পূজা নিজের অতীতের একটি কষ্টের ঘটনা শেয়ার করে। সে জানায় মাত্র 12 বছর বয়সে একবার একজন ছেলে তার সঙ্গে খারাপ আচরণ করেছিল। যখন সে ঘটনাটা নিজের মাকে বলেছিল তখন তার মা অপরাধীর বদলে তাকে দোষারোপ করছিলেন। সেদিন থেকে সে নিজের কষ্ট নিজের ভিতরে চেপে রাখতে শিখে যায়। আর আজও যখন সে সাহায্য চাইল তখনও কেউ তাকে বুঝতে চায়নি। এই কথাগুলো শুনে কমলেশ আরো দৃঢ় হয়ে ওঠে। ঠিক সেই সময় বাড়িতে ফিরে আসে অরুণ। কমলেশ তাকে আলাদা ডেকে নিয়ে যায়। তারপর সরাসরি জিজ্ঞেস করে, তুমি পূজার সঙ্গে এমন আচরণ করলে কেন? কিন্তু অরুণের উত্তর শুনে সে আরো হতবাক হয়ে যায়। অরুণ নির্বিকার ভাবে বলে, আমি কোনো ভুল করিনি, আমি তার স্বামী, এটা আমার অধিকার। কথাটা শুনে কমলেশের চোখে রাগ আর ঘৃণা একসঙ্গে ভেসে ওঠে। সে বুঝে যায় এটা কোনো ভুল নয়, বরং অরুণ সত্যি বিশ্বাস করে সে যা করেছে সেটা স্বাভাবিক। আর তখনই কমলেশ সিদ্ধান্ত নিয়ে ফেলে, এবার সে চুপ থাকবে না।
সত্যের জন্য তাকে নিজের পরিবারকে যদি বিরোধী বানাতে হয় তবুও সে পিছিয়ে যাবে না, কারণ এই লড়াই এখন শুধু পূজার নয়, এই লড়াই ন্যায় আর অন্যায়ের। পরদিন সকালে বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কমলেশ ঠিক করে ফেলে এবার সে আর চুপ থাকবে না। সে পরিবারের সবাইকে একসাথে বসায়। সে স্পষ্ট গলায় বলে, পূজার সঙ্গে যা হয়েছে সেটা কোনো ভুল বোঝাবুঝি না, এটা একটা অন্যায়। কথাটা শুনে পুরো পরিবার থমকে যায়। অরুণ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠে, আমি কিছুই ভুল করিনি, আমি তার স্বামী, আমার অধিকার আছে। এই কথাটা শুনে কমলেশের রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়, আর সে নিজেকে ধরে রাখতে পারে না। সবার সামনে অরুণকে চড় মেরে বসে আর কঠিন গলায় বলে, তুমি ভুল করেছ, আর সেটা শুধু ভুল নয়, একটা অপরাধ। বাড়িতে সেই মুহূর্তে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। তখন অরুণ বুঝতে পারে না কিভাবে পরিস্থিতি এত দ্রুত তার বিপক্ষে চলে গেল। অন্যদিকে শ্বশুর ভ্রমর রেগে গিয়ে বলে, এই বাড়ির ইজ্জত নিয়ে খেলা হচ্ছে, বাইরে কি কথা ছড়াবে তোমরা বুঝছো? কিন্তু কমলেশ এবার পিছিয়ে আসে না। সে স্পষ্টভাবে বলে, ইজ্জতের কথা বলছেন, আর যে মেয়েটার ইজ্জত নষ্ট হয়েছে তার কথা কেউ ভাবছেন না? এই কথাটা শুনে ঘরের পরিবেশ আরো ভারী হয়ে ওঠে। এরপর কমলেশ সবার সামনে সিদ্ধান্ত জানিয়ে দেয়, সে আর এই অন্যায়কে চুপচাপ মেনে নেবে না। অরুণ যতই অস্বীকার করুক, এবার সে আইনের পথে যাবে। কিন্তু শ্বশুর ভ্রমর তাকে পরিষ্কার জানিয়ে দেয়, সে দোষী নয়, তাকে আমি জেলে পাঠাবো না। এই কথায় কমলেশ আরো দৃঢ় হয়ে যায়। পরদিন সকালে সে আবারও চেষ্টা করে শ্বশুরকে বোঝাতে, কিন্তু ভ্রমর এবার সরাসরি বাড়ি থেকে বের করে দেয় কমলেশ আর পূজাকে। একটা গাড়ি ডেকে তাদের চলে যেতে বলে। বিনয় এই দৃশ্য দেখে ভিতর থেকে ভেঙে পড়ে। সে বাবাকে কিছু বলতে চায়, কিন্তু তাকে থামিয়ে দেওয়া হয়। গাড়িতে বসে কমলেশ শান্তভাবে পূজার দিকে তাকায়। তার চোখে এবার আর কোনো দ্বিধা নেই, শুধু সিদ্ধান্ত। কিছুক্ষণ পর বিনয় বাইরে এসে কমলেশকে থামায়। সে বলে, আমি আগে চুপ ছিলাম, কিন্তু সেটা ভুল ছিল। আজ আমি বুঝেছি, চুপ থাকা মানেই অন্যায়কে সমর্থন করা। এই কথাগুলো কমলেশকে আরো শক্ত করে দেয়। গাড়ি এগিয়ে যায় নতুন এক পথে, ন্যায়ের পথে। এরপর দেখা যায় কমলেশ তার আইনজীবী নানার কাছে পৌঁছে গিয়েছে। সব ঘটনা খুলে বলে, কিন্তু উকিল বলেন, এই ধরনের কেসে সরাসরি শক্ত প্রমাণ ছাড়া লড়াই করা খুব কঠিন। তাই বাধ্য হয়ে তারা যৌতুক আইনের অধীনে মামলা করার সিদ্ধান্ত নেয়। কাগজপত্র তৈরি হয়, আর ঠিক সেই রাতেই পুলিশ স্টেশনে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। পরদিন সকালে পুরো পরিবার পুলিশ স্টেশনে হাজির হয়। অরুণ সহ সবাইকে আটক করা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই উকিল এসে জামিন করিয়ে নেয়, কারণ আগে থেকে অরুণের পরিবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল। এই ঘটনায় পূজা ভেঙে পড়ে। সে কমলেশকে বলে, আমাদের কাছে একটা সুযোগ ছিল, কিন্তু সেটাও নষ্ট হয়ে গেল। কমলেশ শান্তভাবে বলে, সত্য লুকিয়ে রাখা যায় না, একটু দেরি হলেও ন্যায় আসবে। এরপর দেখা যায় ভ্রমর সরাসরি পূজার বাবা মায়ের বাড়িতে যায়। সে চাপ দিয়ে বলে, তোমার মেয়ে যদি আবার শ্বশুর বাড়ি না ফিরে আসে তাহলে সমাজে মান সম্মান থাকবে না। ভয় আর চাপের কারণে পূজার বাবা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে তাকে ভর্তি করতে হয়। এদিকে অরুণ আবার নাটক শুরু করে, পূজার কাছে ক্ষমা চাওয়ার ভান করে। সে বলে, সবকিছু ভুলে যাও, আমরা আবার শুরু করি। কিন্তু পূজা এবার আর ভাঙে না। সে বুঝে গেছে এই মানুষটা বদলাবে না। শেষে বাবার অসুস্থতার কারণে পূজা বাধ্য হয়ে আবার শ্বশুরবাড়ি ফিরে আসে। কিন্তু সে আগের মতো চুপ ছিল না। তার ভিতরে জন্ম নিয়েছে এক নতুন শক্তি, আর সেই শক্তি নিয়ে সে অপেক্ষা করছে শেষ লড়াইয়ের জন্য। শ্বশুরবাড়িতে ফিরে আসার পর বাড়ির পরিবেশ আরো ভারী হয়ে যায়। সবাই যেন আগের ঘটনাগুলো ভুলে গিয়ে স্বাভাবিক হওয়ার ভান করছে, কিন্তু পূজার চোখে এখন আর সেই আগের নীরবতা নেই। সে বুঝে গিয়েছে চুপ থাকাই তার সবচেয়ে বড় ভুল ছিল। এরপর একদিন বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান রাখা হয়। সবার সামনে বসে থাকে বাড়ির বড়রা, আত্মীয় স্বজনরা আর গ্রামের কিছু মানুষ। সবাই যেন স্বাভাবিক দেখানোর চেষ্টা। ঠিক তখনই কমলেশ উঠে দাঁড়ায়। তার গলায় এবার কোনো দ্বিধা নেই। সে বলে, আজ এখানে পণ্ডিত নয়, আমি কথা বলবো। পুরো ঘর চুপ হয়ে যায়। কমলেশ ধীরে ধীরে সবার সামনে বলতে শুরু করে। সে বলে কিভাবে একটি মেয়ের না শব্দকে গুরুত্ব না দিয়ে সবকিছু চাপিয়ে দেওয়া হয়। সে বলে কিভাবে মেয়েদের শুধু বিয়ে, সন্তান আর সংসারের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সে বলে, বিয়ে মানে অধিকার নয়, বিয়ে মানে দায়িত্ব, সম্মান আর সম্মতি। এই কথাগুলো শুনে অনেকে অস্বস্তিতে পড়ে যায়। কেউ কিছু বলতে পারে না। ঠিক সেই সময় পূজা সামনে এগিয়ে আসে। তার চোখে এবার কোনো ভয় নেই। সে সবার সামনে স্পষ্টভাবে বলে, আমার স্বামী আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সঙ্গে জোর করেছে। এই কথাটা শোনার সাথে সাথে পুরো ঘরে যেন ঝড় বয়ে যায়।
কিছু মানুষ অবাক, কিছু মানুষ চুপ, আর কিছু মানুষ অস্বস্তিতে মুখ নামিয়ে নেয়। ভ্রমর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। সে রেগে গিয়ে বলে, এগুলো কি ধরনের কথা, বাচ্চাদের সামনে এসব বলছো? কিন্তু কমলেশ এবার কঠোর গলায় উত্তর দেয়, যে সত্যটা এতদিন চাপা ছিল সেটা আজ সামনে আসতে যদি খারাপ লাগে তাহলে সমস্যা কোথায়? ঠিক তখনই কমলেশের শাশুড়ি ধীরে ধীরে ঘর ছেড়ে চলে যাওয়া মেয়েদের উদ্দেশ্যে বলেন, তোমরা কি শুধু তখনই চুপ থাকবে যখন তোমার নিজের সঙ্গে এমন কিছু হবে না? এই প্রশ্নে কিছু মেয়েরা থমকে যায়। একজন একজন করে তারা দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় এই কষ্ট শুধু পূজার নয়, অনেকেরই। এই দৃশ্য দেখে অরুণ রেগে আগুন হয়ে যায়। সে পূজার দিকে তেড়ে আসে এবং চিৎকার করে বলে, তুমি আমার ইজ্জত নষ্ট করছো। ঠিক তখনই কমলেশ তার সামনে দাঁড়িয়ে যায় আর প্রথমবারের মতো নিজের সমস্ত শক্তি দিয়ে অরুণকে থামিয়ে দেয়। সে অরুণকে একটি জোরে চড় মেরে বলে, তুমি শুধু একজন মানুষের সঙ্গে অন্যায় করনি, তুমি একটা বিশ্বাস, একটা জীবন ভেঙে দিয়েছো। ঘরের ভিতর নীরবতা নেমে আসে। এরপর কমলেশ ঘোষণা করে, আজ থেকে এই পরিবারের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। এমনকি আমি বেঁচে থাকলেও তোমার মুখ দেখতে চাই না। অরুণ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার চারপাশের মানুষগুলো এবার তার বিপক্ষে চলে গিয়েছে। বিনয় এবার সামনে আসে। সে বলে, আমি চুপ ছিলাম কারণ ভেবেছিলাম এটা পারিবারিক ব্যাপার, কিন্তু এবার বুঝেছি চুপ থাকা অপরাধকে সমর্থন করা। এই কথাগুলো অরুণের জন্য শেষ ধাক্কা হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় পূজা ধীরে ধীরে সামনে আসে। তার চোখে পানি, কিন্তু ভিতরে দৃঢ়তা। সে অরুণের দিকে তাকিয়ে বলে, আমি আর তোমার ভয়ে বাঁচবো না, আমি আমার অধিকার নিয়ে বাঁচবো। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবার বিষয়টা আর ঘরের মধ্যে থাকবে না, আইনের পথে লড়াই চলবে। কিন্তু এবার লড়াই পূজার একা নয়, তার সঙ্গে আছে কমলেশ, বিনয় আর সেই সব মানুষ যারা এতদিন চুপ ছিল। সবশেষে অরুণকে পুলিশ নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। সে শেষবারের মতো ক্ষমা চাইতে চায়, কিন্তু এবার আর কেউ থেমে থাকে না। আর পূজা দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে একটা নতুন জীবনের দিকে, যেখানে তার না শব্দটার মূল্য আছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।